সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে বিসিএফ এর নাগরিক সংলাপের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রতি শনিবারের মতো আজকেও আমি সাকিউল মিল্লাত মোর্শেদ আপনাদের সাথে আছি। আজকে আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করছেন, আমাদের আতিথেয়তা গ্রহণ করেছেন একজন কিংবদন্তি সহ মানুষ, ডক্টর মোহাম্মদ সুলাইমান, যিনি আসলে আমাদের যে সমবায় আন্দোলন, সেই সমবায় আন্দোলনের একজন প্রধান মানুষ এবং যিনি সরাসরি কাজ করেছেন আমাদের সমবায় আন্দোলনের কিংবদন্তি আখতার হামিদ খান স্যারের সাথে সরাসরি। এরপরে উনি দায়িত্ব পালন করেছেন কুমিল্লা ওয়ার্ডের অতিরিক্ত মহাপরিচালক হিসাবে, এবং সর্বশেষ তারপরে উনি দায়িত্বে ছিলেন আমাদের বগুড়া আরডি এর মহাপরিচালক হিসাবে। উনি দায়িত্বে ছিলেন আমাদের আঞ্চলিক প্রতিষ্ঠান সিডাপ এর গবেষণা পরিচালক হিসাবে। আর আমার সাথে তার সম্পর্ক হচ্ছে যে শিশুকের যে কমিউনিটি এন্টারপ্রাইজ অ্যাপ্রোচের কথা আমরা প্রায় বলি, এই অ্যাপ্রোচটির যে প্রথম মূল্যায়ন হয়েছিল, যে ইভালুয়েশনটি হয়েছিল একটি বিদেশি অর্গানাইজেশন সহযোগী প্রতিষ্ঠান প্যান এপি রিজনাল একটা নেটওয়ার্ক, তাদের সহযোগিতায় সেই মূল্যায়নটি করেছিলেন আমাদের ডক্টর সুলাইমান স্যার 1999 সালে। তো আমরা আজকে ওনাকে পেয়েছি, আমরা সমবায় আন্দোলন সম্পর্কে শুনবো, কমিউনিটি এন্টারপ্রাইজ সম্পর্কে ওনার কিছুটা মূল্যায়ন আমরা শুনবো। আর যথারীতি আমাদের সাথে আমাদের প্রাণ পুরুষ বিসিএফ এর সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন স্যার কানাডা থেকে আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছেন। সো আমরা আলোচনায় আমাদের অতিথি ডক্টর সুলাইমান স্যারকে স্বাগতম জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি স্যার, আপনি খুব অল্প সময়ে আমাদের এই আমন্ত্রণ গ্রহণ করার জন্য। আপনার অবগতির জন্য বা দর্শক মন্ডলী যারা আজকে নতুন আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছেন তাদেরকে জানাচ্ছি যে বিসিএফ হচ্ছে আমাদের বাংলাদেশে নিরাপদ খাদ্য আন্দোলনের একটি খাদ্য আন্দোলন, নিরাপদ খাদ্য আন্দোলন। আমরা সরকারের যে সবার জন্য নিরাপদ খাদ্য ও পুষ্টির কথা যে কমিটমেন্ট গভর্নমেন্টের আছে, সেটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিসিএফ কাজ করছে। এবং বিসিএফ এর একটি অংশ হচ্ছে, আমাদের কাজের একটি অংশ হচ্ছে কৃষি বিষয়ক এবং নিরাপদ খাদ্য বিষয়ক এবং আমাদের পুষ্টি বিষয়ক যে আমাদের যে নাগরিক ভাবনা, সেটিকে সামনে নিয়ে আসা এবং সেটিকে আমাদের যারা সিদ্ধান্ত গ্রহণ করছেন, পলিসি মেকার যারা আছেন, তাদের কাছে পৌঁছে দেওয়াটাই হচ্ছে আমাদের এই নাগরিক সংলাপের উদ্দেশ্য। আমরা আলোচনায় যাব। প্রথমে ডক্টর সুলাইমান স্যারের কাছ থেকে আমরা একটু জানতে চাইবো। স্যার, আমরা একটু পিছন দিকে ফিরে যেতে চাই। আপনি আপনার কাছ থেকে একটু নস্টালজিক কিছু গল্প আমরা শুনতে চাই, যে আপনার সাথে ডক্টর আখতার হামিদ খানের পরিচয়ের পর্বটা কিরকম ছিল এবং সেখানে আপনি কবে নাগাদ বা কখন কিভাবে আপনার সাথে তার কাজ শুরু হয়, সেই জায়গাটা যদি আপনাদেরকে একটু বলেন। এবং একই সাথে যদি আপনি বলেন যে আমাদের তখনকার যে সমবায় আন্দোলন বা সমবায়ের যে উদ্যোগটি ছিল, সেটির কনটেক্সটটিকে যদি আমাদেরকে একটু সংক্ষেপে তুলে ধরেন স্যার। ডক্টর সুলাইমান স্যার। ধন্যবাদ সাকিব মোর্শেদ এবং ডক্টর জয়নুল আবেদিন এবং যারা আছেন সামনে। আমি ধন্যবাদ জানাই আমাকে আপনাদের এই আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্যে। আপনার প্রথম প্রশ্ন যে ডক্টর আখতার হামিদ খান সাহেবের সাথে আমার পরিচয় কিভাবে, প্রথমে বলতে হয় আমি 1968 সালের 1 সেপ্টেম্বর কুমিল্লা ওয়ার্ডে যোগদান করি। মানে সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত ওই দিনেই আখতার হামিদ খান সাহেব ওয়ার্ডের পরিচালক হিসেবে, তখনকার দিনে পরিচালক, এখনকার দিনে মহাপরিচালক হিসেবে দায়িত্ব অর্পণ করেন জনাব আজিজুল হকের সাহেবের সাথে। আখতার হামিদ খান সাহেব এরপরে কুমিল্লা আন্দোলনের যে একটা বড় প্রতিষ্ঠান কুমিল্লা কেটিসিসি সেন্ট্রাল কোঅপারেটিভ অ্যাসোসিয়েশন চেয়ারম্যানের দায়িত্ব নেন এবং আজিজুল হক সাহেব একাডেমির দায়িত্ব নেন। আখতার হামিদ খান বার্ডের সাথে সম্পর্ক ছেড়ে গেলেও, পরিচালক পদ থেকে সরে গেলেও তিনি
অলমোস্ট প্রতিদিনেই বার্ডে আসতেন, বিভিন্ন প্রশিক্ষণ ক্লাসে ইনি বক্তৃতা দিতেন, বিভিন্ন কাজকর্ম দেখতেন। সেই হিসেবে ওনার সাথে তখন থেকে পরিচয়। এবং আমি ওখানে জয়েন করার পরে ওনার যে লেখালেখি ছিল সমস্তগুলো আমি খুব ভালোভাবে পড়ার মানে আয়ত্ত করার চেষ্টা আমি করেছি। এইভাবে দীর্ঘদিন কাজ করার পর ওনার সাথে সম্পর্কের পরে লিবারেশন ওয়ার ইস্যু যাওয়ার পরে উনি যখন চলে গেলেন তার সম্পর্ক দূর হয়ে গেল। তারপরে একটা সুযোগ আসলো 1977 সালে বার্ড থেকে একটা চেষ্টা করা হলো যে আখতার আহমেদ খানকে আবার বাংলাদেশে আনার জন্য। তখনকার দিনে সরকারের বেশ কয়েকজন সচিব এবং বার্ড থেকে চেষ্টা হয়েছিল এবং তিনি আসতে রাজি হলেন এবং ওয়ার্ল্ড ব্যাংক তার খরচ বহন করতে রাজি হলো। কিন্তু বাংলাদেশে আসার পর এখন তখন একটা নতুন সিদ্ধান্ত হলো, যে কোনো কারণে হোক তাকে বলা হলো কুমিল্লা আন্দোলনের দরকার নেই, আখতার আহমেদ খানকে বগুড়া একাডেমিতে পাঠিয়ে দেওয়া হোক, তিনি ওখানে গিয়ে নতুন কিছু করবেন। তা আখতার আহমেদ খান সুবোধ বালকের মতো বগুড়া চলে গেলেন ওনার পরিবার নিয়ে। সেখানে 6 মাস ছিলেন। সেখানে তিনি যাওয়ার পরে উনি বললেন যে আমি এই 1971 সালের পর থেকে দেশে যা হয়েছে গ্রাম উন্নয়নের জন্য তা আমি জানা নেই। তখন তিনি ঘুরে ফিরে এই সমস্ত দেখা শুরু করলেন এবং চিন্তা ভাবনা করতে লাগলেন তখনকার অবস্থা কি এবং ভবিষ্যতে কি করা যায়। 6 মাস দেখার পরে তিনি দেখলেন যে তিনি আগে যা চিন্তা করেছেন সেটা অনেকটা সঠিক, তবে বিভিন্ন সময়ে স্বাধীনতার পরে বিভিন্ন সিদ্ধান্তে বিভিন্ন কাজকর্মে অনেক সঠিকভাবে অনেক কিছু চলছিল না বলে তিনি মনে করেন যে এগুলোকে আবার পুনরায় সঠিক পথে আনা দরকার। এবং তখন তিনি বললেন যে আমি বগুড়া একাডেমিতে কাজ করব না, তিনি রিজাইন দিলেন ওখান থেকে। তখন তিনি বললেন আমি কুমিল্লায় কাজ করব, আমাকে যদি মাত্র তখনকার দিনে মাত্র 3000 টাকা বেতন দেওয়া হয়, আমি বার্ডের সাথে বা কেটিসিসির সাথে কাজ করব। শেষ পর্যন্ত তিনি মানে বার্ডে চলে আসলেন। চলে আসার পরে তখন একাডেমির মহাপরিচালক যিনি ছিলেন তিনি তাকে বললেন যে আমার সাথে একজন লোক দাও, যে আমার সাথে সার্বক্ষণিকভাবে কাজ করবে, আমি অনেক কিছু লেখালেখি করব, বিভিন্ন তথ্য আমার লাগবে, যে একটু জানে আমার সাথে কাজ করতে হবে এমন একজন লোক আমার সাথে দাও। তখন একাডেমি থেকে আমাকেই তার সাথে সংশ্লিষ্ট করা হলো এবং আমরা দুজন আলাদাভাবে কাজ করা শুরু করলাম। লাইব্রেরিতে আমাদের বিরাট একটা জায়গা দেওয়া হলো, আমরা দুজন ওখানে বসে লাইব্রেরির বই, বিভিন্ন তথ্য সম্পত্ত আমার উপরে দায়িত্ব সমস্ত জোগাড় করা। আমি জোগাড় করলাম, চার্ট বানালাম। তখনকার দিনে কম্পিউটার ছিল না, ইভেন ক্যালকুলেটারও ভালো ছিল না। এইভাবে আমরা কাজ করা শুরু করলাম। আমি যা রিপোর্ট তৈরি করলাম সেগুলো আমি চার্টে বানাতাম, গ্রাফ বানাতাম। এবং তখন তিনি আখতার আহমেদ খান সাহেব সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা যারা আসেন তাদেরকে মাঝে মাঝে ডাকতেন। যেমন একবার ওসিউদ্দিন মাহতাব সাহেব তখনকার দিনে পরিকল্পনা মন্ত্রী ছিলেন, তাকে ডাকলেন। আমাদের বন্ধের দিনে উনি আমাকে বললেন যে ওনাকে বুঝান, আমি চার্ট গ্রাফ যা আছে একাডেমির কাজ কোনো অন্যান্য সেচের কাজ, সমবায় সম্বন্ধে কিছু বলেন নাই, সেচ বা থানা ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার এই সমস্ত আমি যা বললাম বিভিন্ন তথ্য দিয়ে, এবং আমরা তিনজনেই একত্রে বসে আলাপ আলোচনা করলাম। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে অনেককে নিয়ে অনেক গেলাম আমরা। আপনারা জানেন বোধহয় কুমিল্লা মানে কি বলে কুমিল্লা বর্ডারে, ওখান থেকে যে গোমতী নদী আসছে বর্ডার থেকে, গোমতী নদীর থেকে ওখান থেকে একটা গোমতী নদীর মুখ কেটে বাংলাদেশের ভিতরে একটা খাল কাটা হলো। এটার নাম হলো সোনাইচুরি কেন। একটা খাল ছিল কিন্তু নদী থেকে মুখ কেটে ওই খালের সাথে সংযোগ করা হলো, এটাকে বলা হলো সোনাইচুরি খাল। নদী থেকে পানি নিয়ে, খাল দিয়ে পানি নিয়ে ভিতরে অনেক দূর পর্যন্ত পানি নিয়ে সেচের ব্যবস্থা করা, এই ছিল পদ্ধতি। সেখান থেকে কুমিল্লা কোতোয়ালি থানা, লাকসাম, 14 গ্রাম 3 থানায় পানি যাওয়ার ব্যবস্থা হলো। তো এই কালটা এটা মানে যেহেতু একটা প্রকৌশলগত এবং সেচ সম্পর্ক, এইটা তিনি একেবারে উচ্চ মুখ থেকে শুরু করে, নদীর মুখ থেকে শুরু করে এবং যতদূর পানি গিয়েছে সেখানে একটা সুইচ গেট ছিল আবার উত্তর দক্ষিণ দিকে কুমিল্লা শেষ বর্ডারে, সেটা এই ফসিউদ্দিন মাহতাব সাহেবকে দেখালেন। ফসিউদ্দিন মাহতাব সাহেব ইঞ্জিনিয়ার মানুষ, তিনি সমস্ত কিছু দেখলেন, প্রশ্ন করলেন, জানলেন শেষ কীভাবে হচ্ছে, স্লুইস গেট কীভাবে কাজ করছে। এবং কুমিল্লার চৌয়ারা নামস্থানে একটা কন্ট্রোল গেট ছিল,
সেখানে স্লুইস গেট বন্ধ করে দিলে পানি ওখানে আটকে যেত এবং অটোমেটিক্যালি পানি গিয়ে এখানে গ্র্যাভিটি ফ্লোতে কুমিল্লা কোতোয়ালি থানার জমিতে সেচ হতো। তিনি ওখানে স্লুইস গেট উঠলেন, নিচে সিঁড়ি বেয়ে উপরে উঠলেন এবং দেখাশোনার পরে তারপরে জিজ্ঞাসা করলেন পানি কতটুকু যায়, কোন কোন থানা যায়। তখন বললেন 14 গ্রাম এবং লাকসাম থানা যায়, 3 থানায় পানি যায়। তারপরে ওখান থেকে তিনি বিদায় নিয়ে ঢাকা চলে গেলেন। তো গাড়িতে আমরা তখন আমি আর আক্তার আহমেদ খান সাহেব, তিনি আমাকে বললেন যে দেখুন, আমি ওনাকে ইঞ্জিনিয়ারিং বিষয়ে আলাপ করেছি, তাকে আমি সমবায় সম্পর্কে বলিনি। সমবায় কঠিন জিনিস, এটা বুঝতে অনেক সময় লাগবে। ইঞ্জিনিয়ারিং বিষয়টা তিনি ইঞ্জিনিয়ার মানুষ, তিনি ভালো তাড়াতাড়ি বুঝবেন এবং তিনি আশা করে বুঝেছেন। তারপরে এইগুলো এক পদ্ধতি। তার কয়েকদিন পরে আবার ইনি আনলেন, তখন আমাদের মন্ত্রণালয়ের সচিব ছিলেন জনাব আনিসুর রহমান, তিনি পরে বাংলাদেশ সরকারের আমলে অ্যাডভাইজার ছিলেন, কৃষি অ্যাডভাইজার ছিলেন, আনিসুজ্জামান। তাকে নিয়ে আসলেন, তাও এক বন্ধের দিন। তা আবার আমাকে বললেন সমস্ত কিছু বুঝান। আনিসুজ্জামান সাহেবের সাথে আমার আগেই পরিচয় ছিল মন্ত্রণালয়ের সচিব হিসাবে। তারপর তাকে আমি সমস্ত কিছু যতটুকু চার্ট গ্রাফ সবকিছু আমি বুঝালাম। ইতিমধ্যে আক্তার আহমেদ খান নিজেও কিছু লেখালেখি শুরু করলেন অনেক বিষয়ে। তারপর আনিসুজ্জামান সাহেবকে দেখানোর পর তেমনি আবার দেখা দিয়ে একটা গ্রামে নিয়ে গেলাম আমরা। সেই গ্রামে সম্পূর্ণ জমি সেচের আওতায় ছিল একটা ডিপ টিউবওয়েলের মাধ্যমে। সেখানে অনেকে দেখালেন সমস্ত গ্রাম, মানে তখন এমন অবস্থা ছিল পুরো গ্রাম সবুজ, ধান বড় হয়েছে, এখনো ধান ছড়া বের হয়নি। তিনি তখন বললেন, দেখেন, একটা টিউবওয়েল যদি একটা গ্রামকে এমনিভাবে সবুজ করে দিতে পারে এবং সমস্ত যদি সেচের আওতা আনতে পারে, এইটাই তো কৃষি উন্নয়নের একটা বড় সোপান, একটা সোপান। তখন কিন্তু এর সাথে আমি বলি, তখন বেশ কিছু লোক বাংলাদেশের প্রথিতযশা, তারা কিন্তু এই ডিপ টিউবওয়েল ইরিগেশন নিয়ে প্রচুর সমালোচনা করতেন। তখন তিনি বললেন, ওনাকে বলেন এরকম একটা, ওই লোকের নাম নিয়ে বললেন, ওনাকে বলেন যে এইরকম একটা গ্রাম গড়ে দিতে। এইভাবে আনিসুজ্জামান সাহেব জানেন, এগুলো জানার পরে তিনি চলে গেলেন। তারপরে আমরা কাজকর্ম শুরু করলাম। তখন তিনি চিন্তা ভাবনা করলেন যে আমাদের যে অরিজিনাল সেচের জন্য এই ইরিগেশন চ্যানেল, খাল কাটা, এই সমস্ত জিনিস আমাদের খুবই দরকার, যেটা আগে শুরু হয়েছিল, পানি সরবরাহ, জমিতে পানি সেচের, এগুলো কিন্তু ওয়ার্কস প্রোগ্রামের আওতায় প্রথমে শুরু হয়েছিল। কিছুদিন স্বাধীন হওয়ার পর এগুলো অনেকটা বন্ধ হয়ে গিয়েছিল। তিনি বলেন যে এই কাজ আবার শুরু করতে হবে, কৃষি জমিতে থেকে পানি সরাতে হবে এবং এই খালের মাধ্যমে জমিতে সেচ দিতে হবে, খালের পাড় বা বাঁধ দিতে হবে যাতে ফসল নষ্ট না হয়। এই সমস্ত কথা নিজে আবার শুরু করলেন। তিনি বলেন যে এই সমস্ত কাজ আবার শুরু করতে হবে, এই জন্য আবার এই ইউনিয়ন পরিষদ, থানা, উপজেলা পরিষদ সংশ্লিষ্ট কর্মকর্তা আবার প্রশিক্ষণ দেওয়া শুরু করা দরকার। আনিসুজ্জামান সাহেব যেটা আগে জানতেন, তিনি এটা অলরেডি শুরু করে দিয়েছেন। তারপরে ধরলেন যে সেচ পদ্ধতি নিয়ে, সেচ পদ্ধতি কিভাবে করা হবে, ডিপ টিউবওয়েল ইরিগেশনের মাধ্যমে বা শ্যালো টিউবওয়েলের শ্যালো টিউবওয়েলের মাধ্যমে বা পাওয়ার পাম্পের মাধ্যমে, যেটা অনেক বার্ডের মাধ্যমে শুরু হয়েছিল 1968 সালে, সেটাকে আরো কত ভালোভাবে সুবিন্যস্ত করা যায়, আরো কত সুন্দরভাবে সেচের সিস্টেমটা তৈরি করা যায়, সেটা আরো ভালোভাবে করা যায়, যেগুলো স্বাধীন হওয়ার পর অনেকটা ব্যক্তি কেন্দ্রিক হয়ে গিয়েছিল। যেখানে কিভাবে সমবায়ের আওতায় বা গ্রুপের আওতায় নেওয়া যাবে, কমিউনিটির আওতায় নেওয়া যাবে, সেই সম্পর্কে তিনি আবার লেখালেখি শুরু করলেন। তখন তিনি ইরিগেশন করতে বড় একটা ডকুমেন্ট তৈরি করলেন। তিনি এগুলা লিখতেন, এগুলা আমাদের মহাপরিচালকের পিএ যখন ছিলেন তখন সিরাজুল হক, তিনি এগুলো পুরো টাইপ করতেন। এগুলো দেখাশোনার দায়িত্ব ছিল সম্পূর্ণ আমার, প্রুফ রিডিং সমস্ত আমার দায়িত্ব ছিল। এরপরে তিনি দেখলেন, নজর দিলেন বিআরডিবির প্রতি। তখন বিআরডিবি, উনি অরিজিনালি বিআরডিবি কিভাবে সমবায় পদ্ধতি যেটাকে বলা হয়, অরিজিনালি তিনি কুমিল্লা পদ্ধতি সমবায় সূচনা করেছিলেন কুমিল্লায়, গ্রাম ভিত্তিক সমবায় সমিতি এবং থানা ভিত্তিক কেন্দ্রীয় সমবায় সমিতি। যেটা তিনি করেছিলেন কাজকর্ম, সেটা 1968 সালের দিকে আমি যখন প্রথম জয়েন করি বার্ডে, তখন দেখলাম আমি একটা এত সুন্দর সিস্টেম, এমনভাবে কাজ চলছে। কিন্তু লিবারেশনের সময় থেকে আরম্ভ করে এটা সমস্ত কিছু একটা অনেকটা ধ্বংসের মতো অবস্থা হয়ে গেছিল। তখন কিন্তু এই শুরুটা, এই বিআরডিবিকে কুমিল্লা থেকে অন্যান্য জায়গায় নেওয়া, তিনি
মানে পরীক্ষামূলক পদ্ধতির মাধ্যমে সম্প্রসারণের কথা চিন্তা করছিলেন, যে কুমিল্লাতে ভালো কাজ করেছে, এটাকে আরো অন্য জায়গায় ঠিকমতো কাজ করছে আমাদের দেখা দরকার। তখন তিনি এই দুই রকম সমবায় পদ্ধতি, গ্রাম ভিত্তিক সমবায় সমিতি KSS এবং থানা ভিত্তিক কেন্দ্রীয় সমবায় সমিতি, এটা তিনি এই যশোরের তখনকার রাজশাহী নাটোরে এবং ময়মনসিংহের গৌরীপুরে এই আরো এক জায়গায় এই 3 জায়গায় কিভাবে কাজ করে সেখানে যায় ট্রায়াল দিলেন। দেখা গেলো সেখানেও অনেকটা ভালোভাবে চলছে, তার ছাত্রছাত্রীগুলো ইভ্যালুয়েশন করালেন। তারপরে এই 3 থানার ট্রায়ালের পরে তিনি বলেন কুমিল্লা থানা, আমি কুমিল্লা সারা ডিস্ট্রিক্টে এই পদ্ধতি কুমিল্লা থানার পর সারা ডিস্ট্রিক্ট তখন 20টা থানা ছিল, 20টা থানা আমি শুরু করব। সেখানেও তিনি আবার ট্রায়াল দিলেন, যে 60টা থানা প্রথমে নিলেন আগে। 60টা থানায় কুমিল্লা 60টি থানায়, লাকসাম, ব্রাহ্মণবাড়িয়া, এই সমস্ত থানায়, চাঁদপুর, এই সমস্ত থানা নিলেন। সেখানে আবার ইভ্যালুয়েশন করালেন যে সরকারি মাধ্যমে। সেখানে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর ফারুক ছিলেন কমার্স ডিপার্টমেন্টের, এবং রহিম সাহেব ছিলেন আমাদের বার্ডের। এই সমস্ত লোকনাকে আবার ইভ্যালুয়েশন করে তারপরে তিনি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ তারপরে বাকি 13টা থানায় কুমিল্লা ডিস্ট্রিক্ট ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু করলেন। 1970 সালে 72 সালে মানে এরপরে স্বাধীন হয়ে গেল 1972 সালে। 1970 সালের দিকে কাজ শুরু হয়েছিল। মোকাম্মল হক সাহেবকে প্রথম এই BRDBর দায়িত্ব দেওয়া হলো, তখন ডিস্ট্রিক্ট ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্টের দায়িত্ব দেওয়া হলো। স্বাধীন হওয়ার পরে তিনি এই প্রোগ্রাম শুরু হলো। তখন কিন্তু নতুন দেশে বিভিন্ন সংস্থা সাহায্য নিয়ে এগিয়ে এসেছিল। তখন আর কিছু প্রোগ্রাম তারা BRDBকে তারা বললো যে ভালো একটা প্রোগ্রাম, তখন তাড়াহুড়ো করে অনেক জায়গায় তাড়াতাড়ি প্রোগ্রাম শুরু হয়ে গেল। মোকাম্মল হক সাহেব সরকারি আমলা, তিনি ওই সমস্ত প্রোগ্রামে তাড়াতাড়ি ডেভেলপ করার জন্য, তাড়াতাড়ি কাজ করার জন্য প্রোগ্রাম শুরু করে দিলেন। এবং BRDB এত তাড়াতাড়ি কাজ শুরু করে দিল যে অনেক সময় অনেক ক্ষেত্রে পুরোপুরি মূল্যায়ন করা হলো না, বা যার সাথে ঠিকমতো চলছে কিনা তা মূল্যায়ন করা হলো না। স্বাধীন হওয়ার পরে সমস্ত কিছু তো একটা নড়বড়ে অবস্থা হয়ে গেছিল, বা অতি তাড়াতাড়ি মানে উন্নয়নের জন্য চেষ্টা করা হচ্ছিল। এই সমস্ত কারণে তিনি দেখলেন BRDBকে আবার একটু রিঅর্গানাইজ করা দরকার। তখন সেটার উপর একটা কাগজ তৈরি করলেন। সেখানেও তিনি BRDB আরো কিভাবে কাজ করা উচিত, আরো সুন্দরভাবে কাজ করে সেইভাবে কাজকর্ম করলেন। এইভাবে আমরা 3 মাস কাজ করলাম। সেখানে কথা হলো যে এর জন্য আবার একটা সমষ্টিকভাবে আবার সরকার আবার এই ইরিগেশন প্রোগ্রাম, খাল কাটা প্রোগ্রাম, উপজেলা কেন্দ্রীয় সহায়তা প্রশিক্ষণ প্রোগ্রাম, ইরিগেশন প্রোগ্রাম, কোঅপারেটিভ প্রোগ্রাম আবার সুন্দরভাবে নতুনভাবে ওনার নির্দেশনা আবার ভালোভাবে কাজ শুরু করে দেবে ওনার নেতৃত্বে। এবং আনিসুজ্জামান সাহেব এবং সরকারের ANM ইউসুফ সাহেব, ওনারা সবাই রাজি হলেন কাজকর্ম শুরু করা হবে। কিন্তু হঠাৎ করে দেখা গেল যে আখতার হামিদ খান সাহেব আমাকে বললেন যে আমি ঢাকা যাচ্ছি। আমার আর ওনার সাথে কাজকর্ম হতো, আমরা খাওয়া দাওয়া করতাম একত্রে ক্যাফেটেরিয়াতে, ওখানে কথাবার্তা বলতাম, লাইব্রেরিতে কাজ করে, এই আমাদের দুজনের সম্পর্কে ছিল, দিন রাত কাজ করতাম। হঠাৎ আমাকে একদিন বললেন যে আমি ঢাকা যাচ্ছি। এই ঢাকা যাওয়ার পরে তিনি উধাও, তিনি কি আর নেই। তখন পরে আমি জানলাম যে আখতার হামিদ খান সাহেব খানকে কুমিল্লায় বা বাংলাদেশে কাজ করার সুযোগ দেওয়া হবে না, তিনি চলে গেলেন। সুতরাং এই যে আর একটা মহা উদ্যোগ নেওয়া হলো, যার সাথে আমি সম্পৃক্ত ছিলাম এবং আমি অনেক কিছু শিখেছি 3 মাসে ওনার সাথে দিন রাত কাজ করে। আমার ওনার বক্তব্য, তিনি আমাকে অনেক কথাই বলেছেন। তিনি আমাকে বলেছেন প্রথমে যে আমি প্রথম যখন আসলাম তখন আমাকে বলে তুমি বার্ডে কাজ করো, তুমি বগুড়া চলে যাও, নতুন করে কিছু করো। তিনি বলে আমি গেলাম। তখন বললে আমি ওখানে গেলাম, দেখলাম, সবকিছু দেখলাম, বিভিন্ন সেমিনারে গেলাম, বক্তৃতা দিলাম, সামান্য বিভিন্ন সেমিনারের বক্তব্য শুনলাম। কিন্তু আমাকে বলা হলো নতুন কিছু করো। আমি তখন বলে যে আমি 40 বছর কুমিল্লায় কাজ করে কুমিল্লা পদ্ধতি, কুমিল্লা সিস্টেম তৈরি করেছি। এখন আমার বয়স 66 বছর। এখন আমাকে যদি বলা হয় নতুন কিছু করতে এই বুড়ো বয়সে, তার মানে আমি এর আগে যে 40 বছর কাজ করেছি সবগুলো বৃথা, আমি সবগুলো বোগাস, আমি যা করেছি ভুল করেছি। এখন আমি আবার নতুনভাবে কিছু করব, শুধু আমার পক্ষে নতুন কিছু করার সম্ভাবনা নেই। সুতরাং সেই জন্য আমি আবার কুমিল্লায় এসে নতুনভাবে কাজ করতে চাই, সেই জন্য আমি কাজ করেছি। এই জন্যই আমি কুমিল্লা বার্ডে এসে আবার নতুনভাবে কাজ করার সুযোগ পেলাম। এর সঙ্গে আরো একটা কথা বলি, আমাদের তখন এই 4টা প্রোগ্রাম
যে রুরাল ওয়ার্কস প্রোগ্রাম, যেটা এখন এলজিইডি, তারপরে ইরিগেশন প্রোগ্রাম, থানা ইরিগেশন প্রোগ্রাম, যেটা এখন শেষ প্রোগ্রাম, তারপরে উপজেলা প্রশিক্ষণ উন্নয়ন কেন্দ্র, যেটা এখন উপজেলা পরিষদ, এবং বিআরডিপি, 4টা প্রোগ্রাম সারা দেশে চালু হয়েছিল 1970 সালে। বিআরডিপি সামগ্রিকভাবে খালি কুমিল্লা ডিস্ট্রিক্ট, আর বাকিগুলো সারা দেশে। এবং আপনারা এটাও জানেন বোধহয় যে বাংলাদেশে যে হাইলিং ভ্যারাইটি চাষ, মানে উচ্চ ফলনশীল ধানের জাতের চাষ, এটা কুমিল্লাতেই প্রথম শুরু হয়েছে। ডক্টর জয়নাল আবদিন সাহেব ভালো করে জানেন, কারণ এর আগে বিডি বলে কোনো প্রতিষ্ঠান ছিল না। 1965 সালে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট থেকে, যার সাথে ডক্টর জয়নাল সম্পৃক্ত ছিলেন, জানেন 1965 সালে ইরি থেকে একদল প্রতিনিধি আসলেন। সেখানে ভালো ভ্যারাইটি ইরি 8, ইরি 9, ইরি 5 এই ধরনের ধান নিয়ে আসলেন 1985 সালে বাংলাদেশে। তারা এসে এগ্রিকালচার ডিপার্টমেন্টের সাথে বসলেন। এগ্রিকালচার ডিপার্টমেন্ট তখনকার দিনে, তখন মোনায়েম খান সাহেব গভর্নর ছিলেন। তখন এগ্রিকালচার ডিপার্টমেন্ট তার এই উদ্যোগ ধান নেওয়া গ্রহণ করলো না। তারা বলে যে এই সমস্ত ধান বাংলাদেশে আনলে কোনো রোগ জীবাণু আসতে পারে, তারা মানে আমরা তাদের গ্রহণ করলো না, যে এই সমস্ত ধান চাষ করতে রাজি হলো না এগ্রিকালচার ডিপার্টমেন্ট। তখন তারা শুনলেন আখতার হামিদ খানের মতো একজন লোক আছেন কুমিল্লায়। তারা কুমিল্লা গেলেন। কুমিল্লা এসে তখন আখতার হামিদ খানের সাথে আলাপ করলেন, অনেকগুলো ভ্যারাইটি নিয়ে আলাপ করলেন। তিনি বললেন যে আমাদের ছোট্ট একটা ফার্ম আছে, আমাদের কোতোয়ালি থানা সেন্ট্রাল কোঅপারেটিভের সাথে 8-10 একর একটা জমি আছে, সেখানে আমরা ভ্যারাইটিগুলো ট্রায়াল দেব। তখন বার্ডের একজন কৃষি অর্থনীতিবিদ ছিলেন, ডক্টর আনোয়ারুজ্জামান, কৃষিবিদ। তিনি অবশ্যই কৃষি অর্থনীতিবিদ ছিলেন। তিনি এই ধানের ট্রায়াল দিলেন। জি, ট্রায়াল দেওয়ার পরে ইরি 8, ইরি 5, ইরি 9 এই 3টে ভ্যারাইটি পেলেন, যেগুলো আমাদের জলবায়ু আবহাওয়ায় হতে পারে, চাষ হতে পারে, এটা পাওয়া গেল। তার সাথে ইরিগেশন লাগবে, এবং তার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু বার্ড তখন জাপানিজ এগ্রিকালচারাল এক্সপার্টও কাজ করতেছিল বার্ডের সাথে বা কেটিসিসির সাথে। জাপানিজরাও এই কাজ, জাপানিজ এক্সপার্টও এর সাথে জড়িত ছিল, এবং জাপানিজরাও কিছু ধান এনেছিল। মানে টাইপে 177 নামে একটা ধান এনেছিল। টাইপে 177 ডক্টর জয়নাল পদে জানবেন। এই ধানটা 18 ধান, যেই ধানটার ভাত জাপানিজরা ইস্ট এশিয়ার লোকেরা খায়, তারা এই ধানের চাষ করলেন। তারপরে যে বাংলাদেশে অনেক জাপানি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতেছিল, তাদের খাওয়ার জন্য এটা ট্রায়াল দেওয়া হলো যে এটা খুব ভালো ধান, উৎপাদনশীল, এবং এটার ভাত কিন্তু বাঙালিরা খায় না। তখন বললো যে এই ধান কি হবে? তখন তারা বললো যে জাপানিদের সব ধান কিনে জাপানের জন্য ধান কিনে নেবে, এবং এই ধান খুব ভালো হলো। তার সাথে সাথে এই ইরিয়ার ধানের চাষ শুরুর চেষ্টা হলো কুমিল্লা। প্রথমে কুমিল্লাতে চাষ শুরু হলো। এইভাবে 1968 সালের দিকে তখন বলা এইভাবে এই ধানটা হাইলিং ভ্যারাইটি ধান সারা বাংলাদেশ ছড়িয়ে দিতে হবে। তার সাথে পাম্প বেসড ইরিগেশন, মানে পাওয়ার পাম্পের মাধ্যমে ইরিগেশন, এইটাও কিন্তু বার্ডেই প্রথম শুরু হয়েছে। এই প্রসঙ্গে একটা ইতিহাস আছে। 1956 সালে তখন একটা ইরিগেশন ডিপার্টমেন্ট ছিল, ডক্টর জয়নাল জানেন। ইরিগেশন ডিপার্টমেন্টের আওতায় হাওর এলাকায় সেচের ব্যবস্থা ছিল পাওয়ার পাম্পের মাধ্যমে, কিন্তু এই পাম্পগুলো ঠিক মতো চলছিল না। এগুলার ব্রেকডাউন হতো, তেল চুরি হতো, মানে অর্গানাইজেশন ছিল না। শেষ পর্যন্ত ওখান থেকে বেশ কতগুলো পাম্প বার্ডে পাঠিয়ে দেওয়া হলে তোমরা কাজে লাগাতে পারো কিনা। বার্ড কিন্তু তখন এগুলো দিয়ে মানুষের পুকুরে লাগিয়ে সেচের ব্যবস্থা করলো, কিন্তু দেখা গেলো পুকুরে লাগিয়ে দিলে পুকুরে পানি শেষ হয়ে যায়, তারপরে ধানের চাষও শেষ হয় না। তখন কিন্তু হাইলিং ভ্যারাইটি আসে না, এবং এই কয়েক গ্রাম দেখা যায় ধান আমাদের দেশি ভ্যারাইটি ধান ইরিগেশন করলে, আর তখন কিন্তু এই নতুন এটি কি বলে ইউরিয়া সারা দেশে আসলো, তখন ধান নুয়ে পড়ে, লজিং হয়ে যায়। তারপরে তারা আরো চেষ্টা করলো কুমিল্লার গোমতী নদীতে ভেলার উপরে, মানে ড্রাম দিয়ে ভেলা বানিয়ে তারপরে পাওয়ার পাম্প বসিয়ে এই পাম্প দিয়ে মানে গ্রামে পানি ইরিগেশনের ব্যবস্থা করা হলো। সেখানে সবজি চাষ বা ইরি ধান চাষ শুরু হলো। এভাবে দেখা গেলো তারা সাকসেসফুল হলো। এবং এর কয়েক বছর পরে 68 সালে আরেকটা ধান জাপানিদের নিয়ে আসলো, পাজাম। আপনার নাম শুনেছেন, যেটাকে অনেকে পাইজাম বলে। হ্যাঁ, পাজাম ধান আমরা অনেকে খেয়েছি, বিভিন্ন বলেছে। সেই ধানও আবার কৃষি বিভাগ কোনোদিনও তাকে মানে স্বীকৃতি দেয়নি। এই স্বীকৃতি ছাড়াই পাজাম ধান সারা দেশে চাষ হয়েছে।
এবিটার ভাত চাউল খুব ভালো, সবাই খেত। এই বাদাম দানা জাপানিজ ফার্মাররা এনেছিল, সেটাও ট্রায়াল দেওয়া হলো বার্ডে, সেখানে দেখলো সাকসেসফুল হলো। তখন এই সমস্ত ইরি 8, টাইপ এ 177, ইরি 5, আমন সিজনে ইরি 5 এবং ইরি 9, আমন সিজনে ইরি 8 বড় সিজনে, এবং টাইপ এ 177 বড় সিজনে, এবং পাজাম ধান প্রথম বছর বড় সিজনে চাষ, মানে আমন সিজনে চাষ করা হলো। কিন্তু দেখা গেল এই পাজাম ধান এই স্যার আমরা একটু 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 ভিন্ন বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আমরা ইতিহাসটি তো আপনার কাছ থেকে অল্প সময়ে একটা বিশাল একটা ইতিহাস আমরা জানতে পারলাম। আমরা আমাদের একটা প্রশ্ন স্যার আপনার কাছে, যে আপনারা যখন এই সমবায় আন্দোলন শুরু করেছিলেন বা এই নিয়ে কাজ করেছেন, তখন বাংলাদেশের সমবায় উদ্যোগগুলো বা কালেকটিভ ইনিশিয়েটিভ গুলো খুব ভালোভাবে কাজ করেছিল বা এটি সম্প্রসারিত হচ্ছিল এবং সফলতা হচ্ছিল। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এই সমবায়ের যে উদ্যোগগুলো ততটা আসলে ব্রাইট না, বা এটা খুব সফলতা নিয়ে আসতে পারছে না। ডিসকানেক্টটা কোথায়? আপনার কাছে কি মনে হয় যে তখনকার সমবায়ের উদ্যোগ আর এখনকার সমবায়ের উদ্যোগ বা সমষ্টিক উদ্যোগের ডিসকানেক্টটা কোথায়, যে জন্য আমরা আসলে সমবায়ের সুফলটা পাচ্ছি না? ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। যে সমবায় একটা সংগঠন, আমাদের মতো দেশে যেখানে ক্ষুদ্র কৃষক সবাই ক্ষুদ্র, তার ব্যক্তিগতভাবে অনেক কিছু কৃষি উন্নয়নের জন্য বা অন্যান্য উন্নয়নের জন্য তার পক্ষে একা কোনো করা সম্ভব নয়। যেমন সেচের কথা ধরুন, তখনকার দিনে সেচ করতে হয় ডিপ টিউবওয়েল লাগবে না, একটা পাওয়ার পাম্প লাগবে। এগুলার ইরিগেশন ক্যাপাসিটি 50 থেকে 60-70 একর জমি। এইটা করতে একটা ব্যক্তির সেই জমি নেই, এবং একটা পুরো এলাকা লাগবে। সেই এলাকার আশেপাশে পুরো গ্রাম ভিত্তিক যদি না হয়, পুরো মাঠটা যদি না হয়, তাহলে এই পাম্পটা চালানো যায় না। তখন আবার ছিল আপনি জমি চাষের জন্য ট্রাক্টর চালানো, সেটাও সম্ভব না এক ব্যক্তির পক্ষে। তখন কিন্তু ওই সময়ে ব্যক্তিগতভাবে কোনো ডিপ টিউবওয়েল দেওয়া হতো না, ব্যক্তিগতভাবে কাউকে কোনো ট্রাক্টরও কিনতে দেওয়া হতো না। তখন বললো যে একটা সংগঠন ছাড়া এগুলো করা যাবে না। তখন সংগঠনের আওতায় দেওয়া হলো ডিপ টিউবওয়েল, সংগঠনের আওতায় দেওয়া হলো ট্রাক্টর। এই সমস্ত মেশিন চালাতে গেলে একটা সংগঠনের দরকার। মেশিন ইজ দ্য ফোকাস। এই মেশিনকে ফোকাস করে একটা সংগঠন গড়ে উঠবে। সেই মেশিনের মাধ্যমে এই সেচের ব্যাপার, তারপরে জমি চাষের ব্যাপার, এবং কৃষকদেরকে প্রশিক্ষণ দিতে হবে। সেটাও ব্যক্তিগত বাড়ি গিয়ে প্রশিক্ষণ দেওয়া সম্ভব নয়। সেটা থানা প্রশিক্ষণ উন্নয়ন কেন্দ্রের সাথে একটা সম্পর্ক রাখতে হবে, সরকারের ডিপার্টমেন্টের সাথে একটা সম্পর্ক রাখতে হবে, সার্ভিস অ্যান্ড সাপ্লাই যারা দেবে বিএডিসির সাথে সম্পর্ক রাখতে হবে। বিএডিসি তখন সেচের ব্যাপার, সারের ব্যাপার, তাই কৃষি ডিপার্টমেন্ট মানে ঔষধের ব্যাপার, বীজের ব্যাপার, বিএডিসি, এই সমস্ত প্রতিষ্ঠান থেকে সম্পর্ক সৃষ্টি করতে হবে, একটা নেটওয়ার্ক ডেভেলপ করতে হবে। কোঅপারেটিভ কাজ করতে হলে একা কোঅপারেটিভ কাজ করতে পারে না, তার সাথে সরকারের বিভাগের সাথে, সার্ভিসিং এজেন্সির সাথে একত্র মিলে কাজ করতে। তখন প্রাইভেট সেক্টর এই দেশে ছিল না, তো প্রাইভেট সেক্টরের মধ্যে এই সমস্ত কোনো ইয়ে ছিল না, সমস্ত সরকারের হাতে ছিল। তখন এই সমস্ত প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক নিয়ে কোঅপারেটিভ গড়ে ওঠে, এবং এই জন্য উপজেলা পরিষদটা শুরু হলো। উপজেলা পরিষদের আওতায় সরকারি বিভাগগুলো একত্রে থাকবে, টিডিসি একত্রে থাকবে, তাদেরকে সার্ভিস অ্যান্ড সাপ্লাই দিবে, তাদেরকে গ্রামের লোককে প্রশিক্ষণ দেবে। এই একটা ওভারঅল মেকানিজমের ক্ষেত্রে কোঅপারেটিভ কাজ করবে। এবং যতক্ষণ পর্যন্ত সিস্টেম ওয়ার্ক করেছিল, তখন কৃষকরা প্রশিক্ষণ পেয়েছে, সার্ভিস অ্যান্ড সাপ্লাই পেয়েছে, সরকারি কর্মকর্তা তাদের সহায়তা দিয়েছে, এবং কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য চেষ্টা করেছে, নতুন বীজ পেয়েছে, এবং মানুষ এটা শিখেছে এবং ভালোভাবে কাজ শুরু হয়েছে। ঠিক এই অবস্থাটা দেখেই 1969 সালে তখন এই ধানটা, ইরি ধান সারা দেশে ছড়িয়ে দেওয়া, ইরিগেশন সারা দেশে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা হলো। তখন টিআইপি প্রোগ্রাম শুরু করা হলো সারা দেশে, এবং এই কোঅপারেটিভের মাধ্যমে। এইভাবে একটা সরকারের ডিপার্টমেন্টের সাথে যদি যোগাযোগ না থাকে, একটা নেটওয়ার্ক ডেভেলপমেন্ট না করা হয়, তাহলে কিন্তু কোনো প্রোগ্রাম চলতে পারে না। কোঅপারেটিভ একা চলতে পারে না। আর কোঅপারেটিভ হলো গ্রাম ভিত্তিক একটা সমবায়। গ্রাম ভিত্তিক সমবায়ের একটা লিমিটেশন আছে, 50-60 জন সদস্য, তারা সামান্য টাকা তাদের হাতে, তাদের পক্ষে সেচ চালানো সম্ভব না একা, তাদের পক্ষে মানে কৃষকদের সাথে মানে সরকারি ডিপার্টমেন্টে একা সম্পর্ক, তারপরে একটা নেটওয়ার্ক না হলে, একটা কেন্দ্রীয় সমিতি না হলে, তাদের একটা সাপোর্টিং হ্যান্ড না থাকলে এটা চলতে পারে না। সেই সিস্টেমটাই স্বাধীন হওয়ার আগ পর্যন্ত সুন্দরভাবে কাজ করতেছিল। এবং বিআরডিপি যখন হলো, তখন কাজকর্ম প্রথম দিক দিয়ে শুরু করেছিল, সরকার তা গ্রহণ করেছে, এবং কিছুদিন পরে আস্তে আস্তে দেখা গেলো ডিপার্টমেন্টগুলো এই
কেটিসিসির সাথে বা টিসিসির সাথে কাজ না করে ব্যক্তি পর্যায়ে তারা বিভিন্ন লাইন নিজেরা কাজ শুরু করে দিয়ে সরকার সাথে, তখন দেখা গেল একটা নেটওয়ার্কটা নষ্ট হয়ে গেল। এই নেটওয়ার্ক নষ্ট হয়ে যাওয়ার পরে আর এই কাজ কোঅপারেটিভ ঠিক মতো কাজ করতে পারেনি। তারপরে কোঅপারেটিভ আবার বিআরবি যেহেতু তাড়াতাড়ি শুরু হয়েছে, তারা বিভিন্ন কর্মসূচি হাতে অনেকগুলো কাজকর্ম হাতে নিল, যেগুলো সামলাতে পারছিল না, তখন মাঝে মাঝে সমস্যা দেখা দিত। তারপরে সরকার বিভিন্ন পদ্ধতি উন্নয়ন পদ্ধতি হাতে নেওয়ার পরে, বিভিন্ন প্রোগ্রাম নেওয়ার পরে, আমি মনে হয় বিআরডিবি স্বাধীন হওয়ার পরে ৭৭ সাল পর্যন্ত বিভিন্ন দেশে বিভিন্ন প্রোগ্রাম চালু ছিল। ওয়ার্ল্ড ব্যাংকের প্রোগ্রাম, সুইডিশ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এত কিছু সামলানো বিআরবির পক্ষে সম্ভব ছিল না, যার ফলে বিআরবি সামলাতে পারছিল, যার ফলে কোঅপারেটিভটা অনেকটা একটা মানে নেটওয়ার্কিং ডেভেলপমেন্ট শুনতে ছিল না। যার ফলে এখনকার পরিস্থিতি যা হল, লিবারেশনের পরে সিদ্ধান্ত অনেক সময় কঠিন হয়েছিল, সঠিক সিদ্ধান্ত ছিল না, রাজনৈতিক অবস্থা ছিল, যার ফলে কাজ করে আজ পর্যন্ত সেই সিস্টেম ওয়ার্ক করছে না। ইতিমধ্যে প্রাইভেট সেক্টর এসে গেছে, এখন আর এগুলো কোঅপারেটিভের ওই ধরনের অবস্থা নেই। এখন কোঅপারেটিভ চালাতে হলে অন্যভাবে চিন্তা করতে হবে। স্যার আমরা আপনার কথা থেকে যে কথাগুলো মানে আমি বুঝতে পেরেছি, আপনি আমাকে কারেকশন করে দিন। আমি যেটি বুঝতে পারছি যে তখনও কিন্তু টেকনোলজির ইমপ্রুভমেন্টের কথা বলা হয়েছে, মেশিনারিজ ইনক্লুশনের কথা বলা হয়েছে, বাট ইট ওয়াজ আন্ডার এ সিস্টেম, ইট ওয়ার্কড ওয়েল বিকজ দেয়ার ওয়াজ এ সিস্টেম। এখন হয়তো আমরা টেকনোলজির কথা বলছি, ইনোভেশনের কথা বলছি, বাট সিস্টেমটাকে কথা বলছি না। আমরা শুধুমাত্র ভার্টিক্যাল ডেভেলপমেন্টের একটা আইসোলেটেড একটা ইস্যু নিয়ে কথা বলি, আমরা কিন্তু সিস্টেমটাকে ইয়ে করি না। আমি স্যার আপনার কাছে আবার আসবো, আমি ডক্টর জয়নাল আবেদীন স্যারের কাছে একটু জানতে চাই। স্যার, আপনাকে প্রতিদিনের মতো সভাপতির বক্তব্য দেওয়ার জন্য আজকে আসলে আমার ইয়ে নয়, আমরা একটু চাচ্ছি যে বিষয়টি যে কথাটি আসলো, যে আসলে তখন সমবায়ের যে কনটেক্সটটি এবং সেটা সফল হওয়ার একটা বড় কারণ ছিল একটা সিস্টেম ওয়ার্ক করেছে, এবং আপনি যখন ওএফআরডি তৈরি করেছেন, দ্যাট ওয়াজ এ সিস্টেম। এগ্রিকালচারকে যখন আপনি কাজ করানোর জন্য চেষ্টা করেছেন, ইউ ডেভেলপড এ সিস্টেম, যে সিস্টেমের মধ্যে অন্যান্য কম্পোনেন্ট গুলো আসলে ফাংশনাল হবে। আমরা এখন যখন নিরাপদ খাদ্য কথা বলছি, এটাও কিন্তু একটা ফুড সিস্টেমের কথা বলছি আমরা। আপনি কি মনে করেন যে আমরা আসলে এখন কৃষির একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা অনেক বড় মানে আধুনিক মেশিনারিজের কথা বলছি, আধুনিক টেকনোলজির কথা বলছি, কিন্তু there is a huge gap in system। আমরা নতুন সিস্টেম যে প্রয়োজনীয়তাটা আছে সেটিকে নিয়ে কিন্তু কেউ আলোচনা করছি না। আমরা এখনো সেই 65 সালের কোঅপারেটিভ নিয়ে কিন্তু কথা বলছি, সেটাকে বিভিন্ন জোড়াতালি দিয়ে কথা বলছি। এখনকার প্রেক্ষাপটে যে সিস্টেমটি দরকার সেই সিস্টেমের কথা বলছি না, যেখানে কৃষকের কাছে জিনিসটি যাবে, কৃষক এটাকে ব্যবহার করবে এবং আলটিমেটলি কৃষক লাভবান হবে। আমরা টেকনোলজির ইমপ্রুভমেন্টে অ্যাডাপ্টেশনের কথা বলছি, কিন্তু এটার সাথে কৃষকের লাভের জায়গাটাকে আমরা বিচ্ছিন্নভাবে দেখছি। আমরা কৃষি ভর্তুকির কথা বলছি, কিন্তু কৃষকের কাছে এটি যাবে কিনা সেটিকে দেখছি না। আমরা উৎপাদনের কথা বলছি, মার্কেট সিস্টেমের কথা বলছি না। So ultimately the big challenge is that there is a gap, huge gap in system. আপনি স্যার আপনার মতামত এই ব্যাপারে কি মনে করেন? এটা কি আমাদের বড় ডিসকানেক্ট কিনা স্যার? একটা বড় প্রশ্ন। আসলে আমরা এই কোঅপারেটিভ বলি বা বিভিন্ন প্রকল্প বলি, যাই বলি না কেন, সবকিছুই আসলে মানুষের জন্য, মানুষের উন্নয়নের জন্য। তারা বলেন, কি শব্দটা ব্যবহার করেন, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইংরেজিতে, বাংলায় কি এটার? বাংলায় যদি ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বলেন তাহলে অর্থাৎ সবাইকে নিয়ে, সবাইকে উন্নয়নের, যাদের জন্য উন্নয়ন তারা যাতে সবাই যাতে সাথে থাকে, তাদের সবারই যাতে উন্নতি হয়, উন্নয়ন হয়, এটার জন্যই। আজকের যে মানে সমবায়ের কথাটার ভিতরে আমি সাধারণ মানুষ হিসেবে এটাই বুঝি যে সকলকে নিয়ে। সমবায় শব্দটা কোথা থেকে উদ্ভব হয়েছে জানি না বাংলায়, কিন্তু প্রত্যেকটা লোকের আসলে সমানভাবে অংশগ্রহণের মাধ্যমে ইয়ে হবে এবং সেইটার সুফলও সবার কাছে যাবে। আমি সহজ ভাষায় এটুকু বুঝি যে এই জায়গাটায় ধনী গরিবের বিভেদ নাই এবং শিক্ষিত অশিক্ষিতের বিভেদ নাই। এগুলো সবকিছুই আসলে সকল যাতে এক জায়গাতে সমানভাবে যাতে উপকৃত হয়, সমানভাবে তাদের অংশগ্রহণ থাকে। এটা একটা শব্দটা ব্যবহার করেন আপনারা আবার গণতন্ত্র। তো গণতন্ত্র মানে কি আমি আসলে এখনো ভালো করে বুঝি না, কিন্তু আমি সাধারণভাবে বুঝি যে মানে যদি
অংশীদারিত্ব দরকার আপনার উন্নয়নের সর্বক্ষেত্রে। আজকে সমবায়ের ওই জায়গাটা আখতার হামিদ খান সাহেবের যে গল্পটা উনি বললেন, ইতিহাস বললেন, এটার ভিতরে কিন্তু ওই কথাগুলোই ছিল যে সবাইকে নিয়ে হবে। কিন্তু সবাইকে নিয়ে করতে গেলে একটা জায়গা হয়তো সোলেমান ভাই পরিষ্কার করে বলেন নাই, যে মানুষকে আসলে শিক্ষিত করা দরকার। প্রত্যেকটা ট্রেনিং এর কথা বলেছেন, কিন্তু ট্রেনিং শুধু যে এই সার ব্যবহার, পানি ব্যবহার, সেচ ব্যবহার এগুলাতেই নয়, প্রশিক্ষণ দরকার মানুষের, কি করে আমরা একসাথে কাজ করব ওটারও দরকার আছে। সংগঠনের কথা উনি গোড়াতে বলছিলেন, সংগঠনের, তারপরে আর সংগঠনের কথাটা আসে না। তো গ্রামে যদি গ্রাম ভিত্তিক একটা যদি সমবায়ের কথা যদি আমরা চিন্তা করি, সে আখতার আহমেদ খান আমলের কথায় এই সমবায় একটা সংগঠন ছিল, এইটা গ্রাম ভিত্তিক সংগঠন, তারপরে থানা ভিত্তিক সংগঠন, সংগঠন কিন্তু সবসময় ছিল। আমরা সেই সংগঠনের কথাটা দিকে গুরুত্ব দিই না। একটা সংগঠন, একটা গ্রামের মানুষ কি করে তৈরি হবে, কি করে সেটাকে চালাবে, কি করে তার ভিতরে দ্বিধা, দ্বন্দ্ব, বিভেদ ইত্যাদি কি করে সমাধান করবে, কি করে হিসাব নিকাশ ইত্যাদি সব রাখবে, কি করে সমবায়ের সকল সদস্যকে তার চাহিদাগুলোকে বিশ্লেষণ করে তারা তারপরে তার ভিত্তিতে কাজ করবে, সেই জিনিসগুলো নেই আমাদের। আমাদের এখন হয়ে গেছে বরঞ্চ আরো ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাচ্ছে। আর আমাদের যে জাতীয় চরিত্রের মধ্যে, আমি এটুকু আবার বলি যে আমাদের জাতীয় চরিত্রের ভিতরে যে ঘাটতিগুলো রয়ে গেছে, সেই ঘাটতিগুলো পূরণের জন্য আসলে প্রচেষ্টাটার অভাব রয়ে গেছে। আমরা আমরা আমি বলি যে যে স্বাধীনতার পরে যখন এই আপনার আসলো যে শ্যালো টিউবওয়েলের তখন নিয়ম ছিল যে শ্যালো টিউবওয়েলের একটা কৃষকদের সমবায় লাগবে, 10 জন না 20 জনের কত জনের ছিল। সেটা আমি দেখেছি যে মানে আমার গ্রামেই আমি দেখেছি যে ওই 20 জনের নাম সই দিয়ে উপজেলায় দিয়ে আসলো, দিয়ে সে একার নামেই ওই 20 জনের বাকি 19 জন জানলোও না যে আসলে এই আমরা ওই শ্যালো টিউবওয়েলের মধ্যে আমাদের একটা ইয়ে আছে, আমরা এটার ভিতরে একসঙ্গে কাজ করবো, সেটাও জানলাম। ফলে এই সমস্ত জায়গাগুলোতে বিআরডিবির ব্যর্থতার এটাই হলো কারণ, যে বিআরডিবি, সুলাইমান ভাই বলছেন সুন্দর করে, যে বিআরডিবি শুরু হয়েছিল সবাইকে নিয়ে কাজ করার জন্য, কিন্তু তারপরে সে একা একা সমবায় নিয়ে কাজ করার কথা বলে, সকলকে নিয়ে কাজ করার কথা বলে সে অর্গানাইজেশনাল লেভেলে, ওই প্রাতিষ্ঠানিক লেভেলেই তারা নিজেরা চলা শুরু করেছে। ফলে এই যে মূল মন্ত্রটাকেতেই সরে আসছেন তো ওনারা, তো মানুষকে কি করে, কৃষককে কি করে ওনার নেতৃত্ব দেবেন যে নিজেরাই যদি না করে। দ্বিতীয়ত যেটা আমার কাছে যে মনে হয় যে আমি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আইআরডিপি ওয়াজ এ প্রজেক্ট, সেই প্রজেক্টে একটা পরীক্ষামূলক ভাবে এটাকে চালু করা হয়েছে, তারপরে সেটাকে রাতারাতি বিআরডিবি হয়ে গেল। ফলে একটা এই বিআরডিবি হলো যে মানুষ তৈরি করা হলো না, তো শুধু যে কৃষকদেরকে তৈরি করার কথাই বলছি না, সরকারি কর্মচারী যারা এই বিআরডিবির কাজকে সহায়তা করবে, সফলতার দিকে এনে দেবে, এবং সবাই তো আসলে গ্রামের কৃষকের জন্য, গ্রামের মানুষের জন্য, সবাই এই যত ডিপার্টমেন্টে বলি না কেন, তাদেরকে তৈরি করা হলো না। এমনকি বিআরডিবির কর্মচারীরাও কতজন আসলে এই কুমিল্লার এই কোঅপারেটিভ, আখতার কোঅপারেটিভ এই সমবায় সম্বন্ধে জানে, সেটাও আমার মনে সন্দেহ আছে। কারণ আমার বন্ধু বান্ধব চাকরি করতো ওখানে, তাদের সঙ্গে আলাপ করতাম, কিন্তু তাদের কাছে একটা বিআরডিবি আছে, টিউবওয়েল দেওয়া লাগবে, ইয়ে লাগবে, এটা লাগবে, কিন্তু ওই যে মানে মূল মন্ত্রটা আসলে শেখানো হলো না। যে কারণে আপনার বিআরডিবির উদ্দেশ্যটা কি কারণে হলো, এবং সেইটার মূল জায়গাটা কি হলো, সমবায়টাই যে সবাইকে, সমবায় শুধু ওই গ্রামের কৃষকের সমবায় নয়, সময় সব সাথে মিলে কাজ করার আপনার প্রাতিষ্ঠানিক পর্যায়ে, সেই জায়গাটা আসলে আমরা ভুলে গেছি। আমি তো ক্রাইসিস মানে কি, এখন তো সমবায় শব্দটাই নাই প্রায়। কারণ আমি সমবায়ের কথা বলছি না, আমি বলছি যে একটা সিস্টেমের কথা আমরা কিন্তু বলছি না। না, সিস্টেম কোথায় আছে, সিস্টেম কোথায় আছে আপনি বলেন।
আপনি এখনো সেইটা আমি বলছি, আজকে যে সিস্টেমের কথা বলতেছি আমরা, অবশ্যই উন্নয়নের জন্য যে আপনি যে যে ব্যক্তিটা, আমি কৃষক নেই যেহেতু আজকে কথা হচ্ছে, যে কৃষকটা উৎপাদন করতেছে তার আসলে প্রফিট দরকার। মূল জায়গাটা তার হলো তার সারাদিন পরিশ্রম করবে, সবকিছু করবে, ওটাই তার এমপ্লয়মেন্ট, ওটাই তার পেশা। সেই জায়গা থেকে কাজ করে তার পকেটে দুটো পয়সা থাকতে হবে, তার লাভ থাকতে হবে। আপনি বেতন পাচ্ছেন, সরকারি চাকরি করে বেতন পাচ্ছেন, আপনার সারাদিনের পরে আপনি পয়সা পাচ্ছেন। ওখানেও তার কৃষকেরও সারাদিনের পরে ফসল বিক্রি করে তার পয়সা থাকতে হবে। সেইটা কোথায় আছে? এই জায়গাটা আপনি প্রত্যেকটা মানুষ, আমি শেষ করি, প্রত্যেকটা মানুষ কেউ মানে স্বাধীন নয়। একটা সমাজে বাস করি আমরা, সমাজ শব্দটা ব্যবহার করতেছি, আপনি সিস্টেম বলতেছেন, আমি বলছি সমাজ। প্রত্যেকটা মানুষই একটা সমাজের অংশ, একটা সিস্টেমের অংশ, একটা নিয়মের অংশ। কেউ স্বাধীন একা একা নয়। আপনি একজন কৃষক চাষাবাদ করতেছে, সেও কিন্তু বাজারের উপরে নির্ভরশীল আছে। ওইটা তার যে কানেকশনটা হলো ওই জায়গাটা আছে, এবং বাজারের যে ফরিয়া আছে সে তার আবার হোলসেলারের সঙ্গে লিঙ্ক আছে, ওখান থেকে আবার আমার ভোক্তার সঙ্গে লিঙ্ক আছে। কেউ আমরা ডিসকানেক্টেড, আলাদা না, আমরা সকলটাই একসঙ্গে। আমাদের দরকার, যদি আমরা সমবায়ের কথা বলে থাকি, আমরা যদি উন্নয়নের কথা বলে থাকি, আমাদের এই প্রতিটা সিস্টেমকে নিয়ে আসলে চিন্তা করতে হবে যে এই হোল সিস্টেমে আমি ইভেন উৎপাদন প্রক্রিয়াটাও একটা সিস্টেমের মধ্যে। সুলাইমান ভাই জানেন, আমরা ফার্মিং সিস্টেমস নিয়ে কথা বলেছি, যে একটা ধান উৎপাদন করবে, সেই ধান উৎপাদনটাও আসলে কৃষির একা ইন্ডিভিজুয়াল কিছু না, ওটা সার্বিক কৃষির সঙ্গে জড়িত রয়েছে। কারণ ধান বিক্রি করে পেঁয়াজ করবে, পেঁয়াজ বিক্রি করে গরুর ভুসি কিনবে, গরুর দুধ বিক্রি করে মাছের খাবার কিনবে। এই যে সবকিছুর ভিতরে একটা সিস্টেম রয়ে গেছে। আমরা যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা না বুঝি, আমরা নিজেদের ওই যে কলুর বলদের মতো যে টোনা লাগায় চলি, যে এইদিকে দেবো, খালি সামনে হাঁটতে হবে, আর কিছু চিন্তা করবো না, দেখবো না, তাহলে আমাদের এই অবস্থায় হবে। আমি শেষ করছি যে আমাদের ওই জায়গাটাই ভালো করে দরকার, যে আমাদের সিস্টেম একটা সার্বিক পরিস্থিতির সঙ্গে করে নিতে হবে। সেটা হলো জায়গাটা। না, আমি সিস্টেম বলতে স্যার যেটা বলছি, যে ফুড সিস্টেমে কিন্তু বাই ডেফিনেশন এটা বলা আছে যে ফুড সিস্টেমের মধ্যে কি কি পড়ে, উৎপাদন থেকে বাজারজাতকরণ এবং এটা সংরক্ষণ সবকিছু পড়ে। ইভেন আমাদের প্রধানমন্ত্রী যখন বলেছেন সমৃদ্ধ কৃষির কথা, যে কৃষি ভিত্তিক অর্থনীতি আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, উনি কিন্তু অনেকগুলো বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন, যে উৎপাদিত পণ্য বাজারজাতকরণ এবং রপ্তানির লক্ষ্যে কৃষকদের সব ধরনের সহযোগিতা করতে হবে। কৃষি গবেষণার উপরে গুরুত্ব দিয়েছেন, উন্নত মানের বীজ সরবরাহের কথা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার কথা বলেছেন, কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তির নিশ্চয়তার কথা বলেছেন, প্রত্যেক কৃষকের ঘরে ঘরে খাদ্য মজুদ রাখার কথা বলেছেন, গুদামজাতকরণের কথা বলেছেন। আপনি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন অনেক কথাই। অবশ্যই প্রধানমন্ত্রী হিসেবে ওনার কাছ থেকে আশা করি না যে উনি আরো একেবারে বিস্তারিত ভেঙে বলবেন। উনি ওভারঅল একটা কথা বলেছেন, কিন্তু আমরা যারা করছি, মন্ত্রণালয় আছে, মন্ত্রী আছেন, সচিব আছেন, মন্ত্রণালয়ের বহু লোক আছে, ডিপার্টমেন্ট আছে, এবং আমরা যারা মানে সাধারণ মানুষ আছে, প্রত্যেকটা লোকেরই আসলে দায়িত্ব রয়ে গেছে ওই কথাগুলো মনে রাখা। তাহলে আমাদের সেই কর্মকাণ্ডের ভিতরে তার রিফ্লেকশন। আমি স্যার ওই কথাটাই বলছি, যে আমরা একটা ক্ষেত্রে খুব ভালো করাতে, মানে গবেষণায় খুব ভালো করলাম অথবা ঋণে খুব ভালো করলাম, তাতে কিন্তু আমাদের এই সিস্টেমটা ডেভেলপ করবে না, এবং আলটিমেটলি আমরা সমৃদ্ধ কৃষিতে পৌঁছাতে পারবো না। আজকের যে আলোচনা, আমাদের কৃষিকে সমৃদ্ধ করতে হলে আমাদেরকে আসলে কালেকটিভলি সবগুলো ইস্যুকে করতে হবে। ডক্টর সুলাইমান স্যার, আপনার মনে আছে কিনা যে আমি আবার একটু কথা বলি, কালেকটিভলি সবকিছু করতে হবে তারপরে এই নয় সবাই সবটা করবে, না স্যার, কাজটা ভাগভাগি থাকবে, ইভেনচুয়ালি কোঅর্ডিনেশনের যে কথাটা বলছি, কিন্তু কথা হলো সবাই মিলেমিশে করতে হবে, ইন্টিগ্রেশন। জি স্যার। স্যার, এটি হচ্ছে আপনার সেই প্রকাশিত, মানে দাউদকান্দি মডেলের উপরে যে মূল্যায়নটি করেছিলেন 2002 সালে, এটা পাবলিশ হয়েছিল। আমার মনে আছে যে এটা পাবলিকেশনের সময় আপনার সাথে স্যার অনেকদিন আমি একটা দেন দরবার করার চেষ্টা করতেছিলাম, যে এটিকে একটি মডেল বলা যায় কিনা, কমিউনিটি এন্টারপ্রাইজ মডেল বা অ্যাপ্রোচ বলা যায় কিনা, কিন্তু আপনি রাজি হন নাই। অনেক আর্গুমেন্টের পরে আপনি এটাকে একটা ইনিশিয়েটিভ বলছেন মোর্শেদ, একটা মডেল হওয়ার জন্য অনেক দিন কাজ করতে হয়, 2-4 বছর একটা মডেল হয় না। যাই হোক, আজকে অনেক বছর স্যার, প্রায় 22 বছর 23 বছর পরে আপনার সাথে আবারও কথা বলছি, এবং মাঝখানে আপনি অনেকদিনই
আমাদের দাউদকান্দির যে অ্যাপ্রোচটি আমরা কাজ করছি, কমিউনিটি এন্টারপ্রাইজ অ্যাপ্রোচ, এটার যে বিভিন্ন জায়গায় যেটি কাজ হচ্ছে সেটিও আপনি শুনেছেন, দেখেছেন এবং আপনারা অবহিত আছেন। আমি স্যার আপনার কাছে যে জিনিসটা জানতে চাচ্ছি যে আমরা কোঅপারেটিভের যে সময় শুরু হয়েছিল, আমরা আপনারা যে অরিজিনাল যে ফর্মটা কুমিল্লা কেটিসি না কেকি যেটা ছিল, সেই সেই যে অ্যাপ্রোচটি, সেটি কি যথেষ্ট কিনা এখনকার কনটেক্সটে, নাকি না এটির আসলে নতুন মূল্যায়ন দরকার এবং নতুন ধারা দরকার, এবং সেই ক্ষেত্রে আপনি দাউদকান্দি মডেলকে আসলে কোন জায়গায় আপনি ফিট করবেন এখানে আপনার মূল্যায়ন থেকে স্যার? ধন্যবাদ। আমি আপনার এই শেষ প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি একটু আগের কথা বলে নেই। আপনিও বলেছিলেন যে সে আগের দিনে কোঅপারেটিভ কি এখন চলে, এখানে প্রশ্ন। তেমনি ডক্টর জাহানাল সাহেবও বলেছেন যে কি বলে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট এবং সরকারের বিভিন্ন বিভাগ কাজকর্ম করার কথা, পার্টিসিপেটরি ডেভেলপমেন্টের কথা, এগুলোই ছিল আমাদের মূল মন্ত্র। এবং আমার মনে আছে আখতার আহমেদ খান সাহেব একটা কথা বলেছিলেন যে শেষ পর যখন আমরা 1977 সালে 1979 সালে আমার সাথে একত্রে কাজ, তখন তিনি বললেন আমি আগে কাজ করেছি, আমার এখন অনেক কাজ বাকি, আমি শুরু করেছি মাত্র, আমি নেতা তৈরি করার দরকার, নেতা তৈরি করা, গ্রাম পর্যায়ে নেতাকে আরো ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে ডেভেলপ করা, সমবায়কে এগিয়ে নিয়ে চলা, এবং তার সাথে সরকারের যে নেটওয়ার্ক ডেভেলপ করা, সরকারি কর্মকর্তারা কাজ করতে হবে, সরকারের পলিসি ওইভাবে কাজ করতে হবে, সেগুলোর উপর আমার কাজ করা দরকার। সেই জন্য সচিবদের সাথে একটা ভালো সম্পর্ক তার ছিল এবং সেই নেটওয়ার্ক ডেভেলপ করার কথা তিনি বলেছিলেন। এবং এই ইনক্লুসিভ ডেভেলপমেন্টের কথায় সরকার গ্রামের জনগণকে নিয়ে তাদের অবস্থা, ধান উৎপাদন করবে, ফসল উৎপাদন করবে, তাদের লাভ হচ্ছে কিনা, বাজারজাত করা, সমস্ত কিছু এর আওতায় আসার কথা, সমস্ত কিছু আসার কথা। এইটা যে জন্য কাজ শুরু করার চেষ্টা করছিলেন, শুরু করেছেন, কিন্তু হলো না এবং আজ পর্যন্ত হচ্ছে না। সে কিন্তু আপনার এই দাউদকান্দি মডেল নিয়ে আমি যদি বলি, প্রথম কথা জবাব দিই যে কোনো প্রোগ্রাম বা উন্নয়ন কর্মসূচি আমার সাধারণ বিদ্যা আমি যা বুঝেছি, কোন প্রোগ্রাম প্রথম যেভাবে শুরু করা হয়, এটা যখন সামনের দিকে চালিয়ে নিতে হয়, ওভার টাইম এটার মূল্যায়ন লাগবে, ওটা পরিবর্তন করা লাগবে। যেমনি শিপের নেভিগেশন লাগে, প্রত্যেকটা প্রোগ্রামে এরকম নেভিগেশন করা দরকার। নেভিগেশন না করলে এক জায়গায় যাচ্ছি আটকে যাবে। সুতরাং তাকে পরিবর্তন অবশ্যই করতে হবে। ওই পুরনো ধাঁচে বসে থাকলে হবে না, পুরনো কথা বললে হবে না। যেমন আমাদের সেই কোঅপারেটিভ এখন আর চলবে না, ওইভাবে চলবে না। এখন কৃষক যদি উৎপাদন করে, তার বাজারজাতকরণ, তার লাভের অবস্থা সব কিছু দেখতে হবে। এবং কৃষিক্ষেত্রে খালি ধান উৎপাদনের কথা আমি যদিও বা কৃষিবিদ নয় ডক্টর জাহানাল সাহেবের মতো, আমি এখনো দেখি আমার সাধারণ বিবেচনায় কৃষিতে মানে ধান উৎপাদনে আরো অনেক উন্নয়নের সুযোগ আছে এখনো, সেগুলো সম্পর্কে এখন আর কোনো কাজ নাই, সেগুলো সম্পর্কে কাজ নেই। শুধু আরো কাজ করা দরকার, সেচকে আরো কত লাভজনক করা যেতে পারে, কম সেচ দিয়ে আর বেশি ফসল উৎপাদন, সেগুলো কাজ করা লাগবে। আপনার লাস্ট পয়েন্টে যেটা বলি, যে দাউদকান্দি মডেলটাকে, এটাকে মডেল বলা যাবে কি না, হ্যাঁ, যে আমি মনে হয় মডেল যখন বলা হয়, যখন কোনো একটা প্রকল্প কোনো এক সময় এক জায়গায় চলার পরে দেখা যায় যে সেটা সাকসেসফুলি চলছে, ভালোভাবে চলছে, যখন সেটাকে আবার অন্যান্য জায়গায় টেস্ট করা হয়, সেখানেও যদি দেখা যায় যে এটা ঠিক ওইভাবেই চলছে, হয়তো কিছু পরিবর্তনের দরকার পড়তে পারে, সামান্য কিছু সংস্কার দরকার পড়তে পারে, এই সমস্ত সংস্কার অনবরত চালিয়ে যেতে হবে। নতুন জায়গায় গেলেই হয়তো কিছু সংস্কারের পরিবর্তন দরকার। সুতরাং আপনি দাউদকান্দি মডেল যেটা প্রথমে মানে শিশু করেছিল প্রথমে ওই গ্রামে, সেটা যা দেখেছেন, যখন প্রথম বছর যখন আমি ইভ্যালুয়েশন করি আপনাদের গ্রামে, তখন আপনাদের লাভ হতো 46 লাখ টাকা। কারণ আপনার মাছ আপনারা বিক্রি করতেন না, বা কোনো মাছ বিক্রির কোনো মার্কেটিং ব্যবস্থা তৈরি হয় নাই। যদিও আপনারা নিজেরা করেন, কিন্তু প্রাইভেট সেক্টরে এসে মাছ যে ব্যবসা করে, তখন মাছটার দাম আস্তে আস্তে বেড়ে গেল, আপনাদের লাভ উঠে গেল, হঠাৎ করে লাভ বেড়ে গেল। এই যে মার্কেটিং এর ব্যবস্থা, এটা একান্ত দরকার। এই যে নেটওয়ার্কিং ব্যবস্থা, এটা একান্ত দরকার। এবং আরো কতভাবে উৎপাদন করা যায়, কত সুন্দরভাবে উৎপাদন করা যায়, গ্রামের মানুষকে, সাধারণ মানুষকে, যারা সদস্য আছে গ্রামের সাধারণ মানুষ, তাদেরকে ইনক্লুসিভ বলতে, তাদের সবাইকে তাদের পার্টিসিপেটের অবস্থা লাগবে, যেটা বলছেন, প্রত্যেকের অবস্থার উন্নয়ন দেখতে হবে, প্রত্যেককে সম্পৃক্ত করতে হবে। এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলি, এই সমস্ত সংগঠন
এই সংগঠনগুলো আমি কোঅপারেটিভ সংগঠন দেখছি। এখানে সমস্যা হলো কোঅপারেটিভ নামে যে সমস্ত সংগঠনগুলো, এখানে দেখা যায় একবার যারা ম্যানেজিং কমিটিতে আসে তারা আর ছাড়ে না, তারা ওখানে থেকে যায় এবং তারাই সব শেষ পর্যন্ত গোলমাল করে। আমার কথা হলো যে প্রত্যেকটা সমবায় বলুন যে কোনো সংগঠনে বেশ কয়েকজন নেতা থাকতে হবে, যারা ম্যানেজার হতে পারে, চেয়ারম্যান হতে পারে, কর্মী হতে পারে, ক্যাশিয়ার হতে পারে, হিসাব রাখতে পারে। প্রত্যেকটা সংগঠনে এরকম বেশ কয়েকজন নেতা লাগবে, যারা একদিনে দোষ করলে আরেকদিন যাতে ধরতে পারে এবং তারা ওভারঅল চোখ দেখার উপরে থাকবে। এই সমবায় সংগঠনে প্রত্যেকটা সংগঠনে এরকম বেশ কিছু লোক থাকতে, প্রশিক্ষিত লোক থাকতে হবে, যারা এটাকে ম্যানেজ করতে পারে, একে অন্যায় করলে আরেকজন ধরতে পারে, এইটা ব্যবস্থা থাকতে হবে। ওই যে একই লোক, আমি নিজে স্টাডি করে দেখেছি সমবায় সমিতিগুলোতে একই লোক ঘুরে ফিরে আসতেছে, বা তাদের আত্মীয় স্বজন, তার কিনশিপের লোকগুলোই তার সমবায়িরা আছে, তাহলে সমবায় চলবে না। এটা সবাই হাতে ছড়িয়ে দিতে হবে। এই জায়গাটায় সুলাইমান ভাই, এই জায়গাটায় আমার প্রশ্নটা, আমরা মানুষকে শিখাচ্ছি না, মানুষকে শিখাচ্ছি না যে সমবায়ের অর্থটা কি, কেন আমরা সমবায় শব্দটা ব্যবহারই করতেছি এত। এই জায়গাটা মানুষকে শেখাচ্ছি না যে নেতৃত্বটা বিকল্প নেতৃত্ব তৈরি করতে হবে, এই বিকল্প নেতৃত্বের দায়িত্বটা কি, এই জিনিসটা শিখাচ্ছি না। এই সিস্টেমটাতে এখন আর নাই, এর কেউ মাথা ঘামায় না। যেমন আগে আমি সিম্পলি উপজেলা প্রশিক্ষণ উন্নয়ন কেন্দ্র, তার মাধ্যমেই সাধারণভাবে কৃষকদের উন্নতি দেওয়া হবে, কিন্তু তার উপরের লেভেলে ম্যানেজারদেরকে ট্রেনিং দেওয়া আরো কিভাবে ভালো করা যেতে পারে, সেই ব্যবস্থা তো নাই এখন আর। সেই জন্য সংগঠন চলছে না এবং ওটা ডেভেলপ করতে হবে। ওটা ডেভেলপ না করলে কোনো সংগঠন চলতে পারবে না। এই যে বিকল্প নেতৃত্ব অবশ্যই থাকতে হবে। আর একটা জায়গাটা শব্দটা ব্যবহার করেন না আপনারা, এই সমস্ত জায়গাতে নেতৃত্বে জাতীয় রাজনীতিকীকরণ, এটা একটা বড় রকমের একটা সমস্যা বাংলাদেশে। যে মানে বিভিন্ন জায়গায় রাজনীতির ইনফ্লুয়েন্সের কারণে দেখা গেল যে ওই নেতৃত্বের জায়গাটা রাজনীতি যারা করতেছে সংশ্লিষ্ট তারা চলে আসতেছে। তারপরে ফলে নিরপেক্ষভাবে একজন রাজনীতিক, তার আদর্শ থাকতেই পারে আর একটা, কিন্তু সমবায়ের তার এই সংগঠনের জন্য তার নিরপেক্ষতা বজায় রাখার মানে মানসিকতাটা আসতেছে না। সেই সমস্যাটা আছে এবং সেটাও সম্ভব যদি আমরা জনগণকে আরো বেশি বুঝাতে পারি, জনগণকে আরো বেশি পার্টিসিপেটরি করতে পারে। তখন সংগঠনের প্রত্যেকটা সদস্য যদি সবকিছু বুঝতে পারে, তখন তারা এখানে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে, যাতে বাইরের লোকেরা ইনফ্লুয়েন্স না করতে পারে। আমি জানি মসিদ সাহেবের এখানে বাইরে কিছু নেতৃত্ব ঢুকতে চেয়েছিল না শিশুকে, কিন্তু যিনি শক্ত ছিলেন, তার সঙ্গে শক্ত ছিলেন, তাদের সহজে ঢুকতে দেন নাই, তিনি যে কোনোভাবে ম্যানেজ করেছেন। এইভাবে ম্যানেজ করা মানে সংগঠন, যে রাজনৈতিক অবস্থা আর আমাদের নৈতিক স্খলন, গায়ের জোর, আমাদের যা অবস্থা, সেখানে সেটা প্রতিবন্ধক হিসেবে কাজ করে। সেইভাবে আমাদের সোচ্চার হতে হবে, জনগণ আরো সম্পৃক্ত হতে হবে, জনগণকে প্রশিক্ষিত করে তুলতে হবে, জনগণকে তার ব্যবস্থা সম্পর্কে, তার প্রতিষ্ঠান সম্পর্কে সম্পূর্ণ ওয়াকেবহাল হতে হবে, তাকে তৈরি করতে হবে এভাবে। এবং তাকে তৈরি করতে হবে, মানুষ তৈরি করতে, যেটা আক্তার বলছে আমি এখন নেতা তৈরি করব, যেটা আগে আমি কাজ শুরু করেছি আমার নেতা তৈরি করার, সে তখন লিবারেশন সেগুলো পারলাম না, এখন আমি নেতা তৈরি করব, যেটা আর হলো না। এবং এইটা কিন্তু উনি চলে গেছেন, যাই হোক, কিন্তু এখন আমাদের বাঁচতে হলে আমাদের এগুলো তৈরি করা লাগবে এবং আমাদের রাজনীতিবিদদেরকে বুঝাতে হবে, মানে গ্রামের সাধারণ লোকদেরকে বুঝাতে হবে, সাধারণ কৃষকদের বুঝাতে হবে, সাধারণ সদস্য যারা আছে, কৃষক ছাড়া অন্যান্য যারা আছে, তাদের বাঁচার জন্য কাজ করা দরকার। যেমন মার্কেটিং এর ব্যবস্থা, মার্কেটিং অবশ্যই দরকার। এখন মার্কেটিং ছাড়া কোন কৃষকদেরকে উৎপাদনের জন্য বলছি, তারা উৎপাদন করছে কিন্তু তারা মার খাচ্ছে, এবং সেই জন্য মার্কেটিং চ্যানেল ছাড়া মার্কেটিং ডেভেলপ করতেই হবে আমাদের এখানে। মার্কেটিং কিভাবে করতে হবে সেটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে, স্টাডি করতে হবে। আমি নিজে একবার স্টাডি রিপোর্ট আমার তৈরি আছে, যে আমি বলছিলাম যে কি বলে যে ইয়েতে নিমসার এলাকায় সেখানে সবজি খুব বেশি হয়, সেখানে এরকম মার্কেটিং সিস্টেম ডেভেলপ করা দরকার। সেখানে কৃষকদেরকে আশেপাশে 8-10 গ্রামের যেখানে ফসল ভালো হয় কৃষকদের সম্পৃক্ত করে এখানে একটা গ্রেডিং সিস্টেম, বাজারজাতকরণ সিস্টেম, সেখান থেকে ট্রান্সপোর্ট করে ওখানে নিয়ে ঢাকা শহরে সাপ্লাই দেওয়া, ইভেন বিদেশে যারা মানে এক্সপোর্ট করে সেখানের সাথে লিঙ্ক আপ করা, যেটা এখন একটা অর্গানাইজেশন করতেছে, যে সেতু বিল্ডিং মানে সেচ বিল্ডিং এ যে অফিস আছে সেখানে তারা করতেছে। এইভাবে ধরনের ব্যবস্থা, মার্কেটিং ব্যবস্থা করা দরকার অবশ্যই। যার ফলে আমি দেখি যে বগুড়াতে আমি দেখতাম যে মহাস্থানগড়ে সবজির দাম 3 টাকা কেজি, ঢাকা শহরে সবজির দাম 30 টাকা কেজি তখনকার দিনে। এটা মার্কেটিং চ্যানেল না থাকার কারণে এই সমস্যা হয়েছে।
সেটা আমাদের অবশ্যই ডেভেলপ করতে হবে মার্কেটিং চ্যানেল, তার সাথে প্রক্রিয়াজাতকরণ। যেমন আমাদের দেশে প্রাণ গ্রুপ, ব্র্যাক, তারা এই সমস্ত কাজ করছে। এই সমস্ত অনেক প্রতিষ্ঠানের দরকার, আরো তারা মানে প্রসেস করবে। এবং গ্রামের যে সংগঠন আপনি যেটা সব করেন দাউদকান্দি মডেল, আপনাদের একটা সুবিধা আছে, একটা 5-7টা গ্রাম নিয়ে একটা সংগঠন হয়, 5-7টা গ্রাম একটা বড় ইউনিট হয়, যারা নিজেরা একটা বড় ইউনিট। যেন সাধারণ গ্রামে এক গ্রামের লোক একটা ছোট্ট একটা কাজ করা সম্ভব না, কিন্তু 5-7টা গ্রামের লোক একত্র হলে পরে তাদের মাধ্যমে এই ধরনের কাজ হাতে নেওয়া অনেকটা সহজ হয় এবং বেশি নেতা পাওয়া যায়, তাদের সাথে বসা যায়, একত্র করা যায় এবং বড় এলাকা নিয়ে কাজ করা যায় এবং এবং তখন এটা সম্ভব হয় আপনাদের পক্ষে। এবং সেখানে ওই ধরনের নেতা তৈরি করা লাগবে, পার্টিসিপেট মানে বিকল্প নীতি থাকতে হবে, ম্যানেজমেন্ট ক্যাপাসিটি ডেভেলপ। ম্যানেজমেন্টের দুর্বলতা বাংলাদেশে খুব বেশি, ব্যবস্থাপনা হিসাব রাখা ঠিক মতো হয় না, এই করে না সেই করে না, এগুলো আমাদের খুবই দরকার। আমি সাধারণ, আমার বাড়িতে মসজিদ কমিটি ঠিক মতো কাজ করছে না, হিসাব দেয় না, কারণ আমি সাধারণ মসজিদ কমিটি, আমি যেখানে সম্পূর্ণ কমিটি বদলাম, আমি অ্যাডভাইজার নতুন কমিটি করে দিলাম। যে এইগুলো আমাদের জানতে হবে, শিখতে হবে। আমাদের এই সাংঘাতিক দুর্বলতা আছে আমাদের প্রত্যেক ক্ষেত্রে, ম্যানেজমেন্টের ক্ষেত্রে, সাধারণ গ্রাম থেকে শুরু করে উপর পর্যন্ত। কিন্তু এই যে একটা সমস্যা বললেন, ম্যানেজমেন্ট একটা দিক আছে, কিন্তু যে আপনার যে মসজিদের যে কমিটিটা, আপনাকে যে হস্তক্ষেপ করতে হলো, তার মানে কেউ উপর থেকে একজন, কিন্তু নিজেরা ওই মসজিদের যারা মানে যারা খবরে রাখে না, তারা খবর রাখতেছে না, অথবা তারা এটা পরিবর্তন করতে পারতেছে না, কোনো ওখানে ইন্টারেস্ট গ্রুপ সেখানে স্বার্থপরতা আছে। সেই কথাই বলতেছি যে আমাদের লোকদেরকে শিক্ষিত মানে দরকার হলো, আমরা শেষ করা দরকার আস্তে আস্তে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ডক্টর সুলাইমান স্যার, আমি আপনার আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনার যে অভিজ্ঞতার যে ঝুলি, এটি আসলে এক আলোচনায়, এক বৈঠকে শেষ করার কথাও না। আমরা আশা করব যে আপনাকে ইনশাল্লাহ আবারও আমরা আমাদের সাথে পাবো, এবং আমাদের এই যে কৃষকদের কথা বলার জন্য এবং কৃষকদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার এই অভিজ্ঞতা, উইজডম থেকে আমরা শিখবো, শিখাবো, মানুষকে জানাবো। আমি অনুষ্ঠান শেষের দিকে চলে যাচ্ছি, আজকে 1 ঘন্টার মধ্যেই শেষ করবো ইনশাল্লাহ। আর আমাদের সভাপতি ডক্টর জয়নুল আবেদিন স্যারের কাছে আমি আবারও যাচ্ছি যে স্যার, কয়েকদিন আগে গত মঙ্গলবার আপনি মাননীয় কৃষি সচিব মহোদয়ের সাথে আপনার এই নাগরিক সংলাপে আপনি অংশগ্রহণ করেছেন। আমি যতটুকু জানি যে এই সপ্তাহে আপনি মাননীয় কৃষি মন্ত্রীর সাথে আপনি সংলাপে আপনি বসবেন বা আপনাদের সংলাপ আছে। তো সুতরাং জি, আমি আবারও যে জায়গাটি, যে আমার কাছে যেটি মনে হয় আজকে আলোচনা থেকে, যে আমরা অনেক মানে স্ক্যাটার্ড ভাবে বিভিন্ন কম্পোনেন্ট গুলোর ডেভেলপমেন্টের কথা বলছি, আমরা বীজ উন্নয়নের কথা বলছি, মার্কেট উন্নয়নের কথা বলছি, বাট ইন্টিগ্রেটেড ওয়ের কথা বলছি না। এই সিস্টেমটাকে কিন্তু আমরা হাইলাইট করছি না কোনো জায়গায়। আমরা সব জায়গায় যদি আমাদের 8-5 ইয়ার্স প্ল্যান বলি বা অন্য যে কোনো জায়গায় দেখি না কেন, বাজেট দেখি, আমরা কিন্তু কম্পোনেন্ট ওয়াইজ কিন্তু বরাদ্দ দেখছি ডেভেলপমেন্টে, কিন্তু টোটালটাকে ইন্টিগ্রেট করার জন্য যে সিস্টেমটি দরকার সেটিতে কিন্তু এটি বোধহয় আমাদের সবচেয়ে বড় ডিসকানেক্ট, যার জন্য কৃষিতে বা অনেক ক্ষেত্রে আমরা পৃথিবীর অনেক 5-এর মধ্যে চলে আসা বা 10-এর মধ্যে থাকার পরেও তার সুফল কিন্তু আমাদের কৃষকরা পাচ্ছে না। সো আপনার কাছ থেকে শেষ বক্তব্য শুনবো যে আমরা এই সিস্টেমটিকে আসলে কিভাবে সামনে নিয়ে আসতে পারি, এবং সেখানে হয়তো আমাদের এই কমিউনিটি এন্টারপ্রাইজ হয়তো একটি ওয়ান অফ দ্য ক্যান্ডিডেট কেস হতে পারে, যেটি একটা উদাহরণ হতে পারে, আরো অনেক উদাহরণ থাকতে পারে। আপনার কাছ থেকে স্যার আমরা আজকে সভাপতি বক্তব্য শুনবো। আমার প্রথম কথাটা হলো যে আপনি বললেন সিস্টেম, আপনার ইন্ডিভিজুয়াল কাজটা, অ্যাকশনস গুলা, গ্রাউন্ড লেভেলে অ্যাকশনস গুলা কম্পোনেন্ট অনুযায়ী হবে। এটা তো আমি যদি খেতে সার দিতে যাব, ওর মধ্যে সিস্টেম চিন্তা করতে গেলে চিন্তায় থাকবে যে সার দিলে তার ইম্প্যাক্ট কি হবে, এনভায়রনমেন্ট কি হবে, কাজ কি হবে, সেটা চিন্তায় থাকবে, কিন্তু কাজটা তো সারই আমাকেই দিতে হবে। এটা হলো কম্পোনেন্ট চিন্তা। ফলে কি করে সার দেবো, কখন দেবো, কতটুকু দেবো ইত্যাদি চিন্তা করতে হবে। কিন্তু কথাটা হলো সিস্টেম থিঙ্কিংটা, ওই জায়গাটা একজন কৃষককে যখন সে কৃষি কাজ করে, সে কিন্তু একটা বড় রকমের একজন ইন্টিগ্রেটর, সে একটা বড় রকমের সিস্টেম চালায়, আর পরিবার চালাইতেছে, কোথার থেকে আয় হবে, কখন কোথায় কাজ করতে হবে, কখন কোথায় বাজারজাত করতে হবে, কোথার থেকে বীজ আনতে হবে, কোথার থেকে ছাগলের খাবারটা কোথার থেকে আসবে, বউয়ের শাড়িটা কোথার থেকে আসবে, তার বিশাল একটা সিস্টেম থিঙ্কিং থাকতেছে। জাতীয় পর্যায়েও সেই সিস্টেম থিঙ্কিংটা, ইন্টিগ্রেশন, কোঅপারেটিভ
মানে কোঅপারেশন সবার মধ্যে থাকা দরকার। আমরা যত আলোচনা এই যাবৎকাল গত 1 বছর ধরে 200 আজকে কত 292 না 93 নম্বর, আমরা প্রত্যেকটা জায়গাতে বিভিন্ন সময় কথাটা বলেছি যে সমন্বয়ের একটা বড় জায়গা। আপনি যে ইন্টিগ্রেশন সিস্টেমের কথা, এখানে সমন্বয় না থাকার কারণে সিস্টেমটা তৈরি হচ্ছে না। তো আপনার কথাটা সম্পূর্ণ ঠিক যে আমাদের সিস্টেম দরকার। আপনার কমিউনিটি এন্টারপ্রাইজ যে মডেলটা বলছেন, অবশ্যই একটা ওই লেভেলটায় যে ইমপ্লিমেন্টেশন লেভেলে একটা 3টা গ্রাম বা 2টা গ্রাম বা 1টা গ্রাম তাদের সম্পদ নিয়ে সব দিয়ে খুবই সুন্দর একটা জায়গাটা। আমি এটার পক্ষে, সম্পূর্ণ পক্ষে। কিন্তু আপনাকে ওই যে যেটা সুলাইমান ভাই বলছেন, আপনার একটা সিস্টেম ডেভেলপ দরকার। এর ম্যানেজমেন্টটা এইটা যদি আপনি এই দাউদকান্দি থেকে নিয়ে যদি গাছদার বিলে নিয়ে যান, এইটা যাতে করে কি করে ইমপ্লিমেন্ট করবেন, ওখানকার লোকদেরকে কি শেখাবেন, কিভাবে শেখাবেন, তারা কি করে করবে, ইমপ্লিমেন্ট করবে, এই জায়গাগুলো আসলে আমাদের পরিষ্কার হওয়া দরকার। মানে আপনি দাউদকান্দিতে কি শিখেছেন তার ভিত্তিতে আপনি তখনই আপনাকে হয়তো বলতে পারবেন যে আপনি মডেল। এখন তো আপনার 8টা না 10টা না কত জায়গায় হচ্ছে, সবগুলাকে শিক্ষাটাকে সব জায়গাতে কি শিখতেছেন সেটাকে ইন্টিগ্রেট করেন এক জায়গায় নিয়ে এসে তারপরে দেখেন কোন জায়গাটা অবশ্যই করতে হবে, কোন জায়গাটায় কৃষকরা এলাকা ভিত্তিক ফ্লেক্সিবিলিটি রাখতে পারে, কোন জায়গাটায় তারা ম্যানেজমেন্টটাকে পরিবর্তন করতে পারে, কি করে কার সঙ্গে এলাকার যে সমস্ত প্রতিষ্ঠান আছে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে, এই সমস্ত জিনিসগুলা আপনার ডেভেলপ করা দরকার, ম্যানুয়াল তৈরি করা দরকার। ম্যানুয়াল আপনি যদি মডেল হিসেবে যদি দাঁড়াতে চান, এই মডেলের ম্যানুয়াল এটা কোনটুকু কার স্বাধীনতা আছে, কোনটুকু অবশ্যকরণীয় আছে, কোনটুকু করার দরকার নাই। আমি মনে হয় 1 মিনিট 1.5 মিনিট আমাদের বেশি হয়ে গেছে। আজকে আমি বিসেফ ফাউন্ডেশনের তরফ থেকে সুলাইমান ভাইকে অনেক ধন্যবাদ যে সাইকুল মিলাদ মুর্শিদের দাওয়াতে, বিসেফ ফাউন্ডেশনের দাওয়াতে আপনি আমাদের সঙ্গে আসছেন এবং খুবই সুন্দর করে কিছুটা ঐতিহাসিক কথা বলেছেন, ইতিহাসের কথা বলেছেন, কারণ ওইগুলো জানা দরকার। আমরা যদি ব্যাকগ্রাউন্ড না জানি তাহলে পরে আমাদের আসলে আমরা সামনের দিকে আগাতে পারতেছি না। অতীতটাকে ভুলে গেলে চলতেছে না, নতুন করে শুরু করার দরকার নেই। অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে কি করব সেটা অতীতের মধ্যে ঢুকে থাকলেই হবে না, অতীত থেকে সামনে কি করে আগাবো। কারণ পরিবেশ, সামগ্রিক পরিবেশ, দুনিয়া এবং দেশ এবং মানুষ পরিবর্তন হচ্ছে, সমাজের পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা কি করে নিজেদেরকে অ্যাডজাস্ট করব, আমাদের সমস্যাগুলোকে সমাধান করব, মূল জায়গাটা যেটা সেটাকে সামনে রেখে যে আমি এইখানে যারা আমাদের সমগ্র নাগরিক আছে, কৃষকরা আছেন, তাদের যাতে উন্নতি হয়, তাদের যাতে অর্থনৈতিক উন্নত হয়। আমার উন্নয়নের চাবিকাঠি কত টন উৎপাদন করলাম, বিশ্বে কত রকমের কত প্রধান স্থান দখল করলাম, তাহলে টোটাল উন্নয়নের পরিমাণ দিয়ে 100 কোটি টন করেছি, 500 কোটি টন করেছি, এইটা মনে হয় উন্নয়নের পরিমাত্রা হচ্ছে আমি যারা উৎপাদন করছে তাদের কি উন্নয়ন হচ্ছে সেইটা আসলে মনে রাখা দরকার। তাহলেই আমরা উন্নয়নের সঠিক জায়গায় বুঝবো যে উন্নয়নের সুফল পাচ্ছি। আজকে অনেক ধন্যবাদ সবাইকে। আমরা এখন অফলাইন যেতে পারি। স্যার আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমরা আমাদের অনুষ্ঠানটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন, সুলাইমান ভাই দোয়া করবেন, নিজে ভালো থাকবেন। আমি আপনার কাছে শাকিলকে ধন্যবাদ। ডক্টর জয়নাল এখনো অ্যাক্টিভ, অনেক ভালো কথা বলছেন। আমি তার শেষ কথাগুলো আমি খুব গুরুত্ব দেই যে এগুলো খুবই দরকারি। আমাদের কোনো প্রকল্প চালাতে গেলে এই সমস্ত কথা আমাদের মনে রাখতে হবে, বিশেষ করে আমাদের ম্যানেজমেন্ট ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে। আপনার মডেল কিভাবে চলবে সেটাই আসল জিনিস, সেটাকে দেখতে হবে। ওই নেভিগেশনের কথা আমি বললাম, পরিবর্তন সংস্কার প্রত্যেক ক্ষেত্রে সামনে দিয়ে গেলেই লাগবে, এটা একান্ত মাথায় রাখতে হবে। তবে সবাইকে প্রশিক্ষিত করতে হবে, শিক্ষিত করতে হবে এই সমস্ত ব্যাপারে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং এই যে সাইকুল মিল্লাত মুর্শিদের সিস্টেমটার সমালোচনা করার জন্য, কারণ সমালোচনা দরকার আছে, সে তো করতেছে, কিন্তু সমালোচনা হলে পরে সে জানবে কোথায় উন্নতি করতে হবে। আমরা সাজ্জাদ, আমরা অফলাইন যেতে পারি। থ্যাংক ইউ স্যার, সবাইকে ধন্যবাদ।